সারাদিন ভিক্ষা করতাম আর রাত্রে ফ্লাইওভারে ঘুমাতাম। যেদিন ভিক্ষার টাকা কম পেতাম, আমাদের তো বিনা হোটেল আছে, ওই যে ময়লার ডাস্টবিন, সেখান থেকে খাবার কুড়িয়ে কুড়িয়ে এনে খেতাম। এভাবে কাটছিল বাচ্চাদেরকে নিয়ে আমার ফ্লাইওভারের জীবন। ভিক্ষার টাকাগুলো জমাচ্ছিলাম, কতদিন আর ভিক্ষা করব, খুব লজ্জা লাগতো। এভাবে কেটে যায় আরো ৬টা মাস। রাস্তায় আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আছি, ১ বছর হয়ে গেল। কিভাবে চলতে হয়, কিভাবে থাকতে হয় আর কিভাবে ভিক্ষা করতে হয়, এটা আমার আয়ত্তে এসে পড়েছিল। তবে ভিক্ষা করতে আমার খুব লজ্জা লাগতো। ভিক্ষার টাকাগুলো জমাতাম। যখন প্রচন্ড রৌদ্র উঠতো তখন মাথায় করে পানি বিক্রি করতাম। অনেক সময় পানি বিক্রি করতে গিয়ে আমার লসও পোহাতে হতো। অনেকে জানালা দিয়ে পানি নিলে গাড়ি ছেড়ে দিত আর টাকা দিত না। আমার ছেলেটার এখন ২.৫ বছর বয়স আর আমার মেয়েটার ৫ বছর। মেয়েটার কাছে আমার ছেলেটাকে রেখে আমি পানি, চিপস এগুলো বিক্রি করতাম। কিন্তু এগুলো দেখতাম লাস্টে আমার চালানো হারিয়ে গিয়েছে। যখন আমি চিপস আর পানি বিক্রি করতাম মাথায় করে, তখন বাচ্চাদের দিয়ে আমি ভিক্ষা করাতাম না, কিন্তু দেখতাম আমার সব টাকাই শেষ হয়েছে। অনেক আশা আমি একটা বস্তিতে বাসা নিব, সেখানে আমার সন্তানদেরকে নিয়ে আমি নিরাপদে থাকবো, কিন্তু ওইটা আর করা হতো না। চিপস আর পানি বিক্রি করতে যেয়ে সব টাকাই আমার শেষ হয়ে যায়। আবারও আমার মেয়েকে নিয়ে বাধ্য হয়ে ভিক্ষা করতে। দেখতাম সবাই গাবলাই করে করে ফুল বিক্রি করতো। আমারও মনে হচ্ছিল ফুল বিক্রি করলে মনে হয় আমার ভালো হবে। কিছুদিন ভিক্ষা করে ওই টাকা জমাই। জমানোর পর প্রথম অল্প করে ফুল আনি। ওগুলা দেখি সারাদিন ভালোই বিক্রি হচ্ছিল হেঁটে হেঁটে। ছেলে আর মেয়েটাকে রাস্তার পাশে বসাতাম। মেয়েকে বলতাম, মা তোমার ভাইকে দেখো। ওরা দুইজন রাস্তার পাশে বসে থাকতো আর আমি গাবলাই করে করে ফুল বিক্রি করতাম। ঢাকা ইউনিভার্সিটির সামনে পর্যন্ত যেতাম, কিন্তু ওই দিক অনেক দূর হতো। জিয়া উদ্যানের ওইদিকে সংসদ ভবনের সামনে বেশি ফুল বিক্রি হতো। আমি ওই দিকেই ফুল বিক্রি করতাম। ৫০০ টাকা বিক্রি হলে ২০০ টাকা থেকে যেত আর ৩০০ টাকা ফুলের খরচ ছিল। তবু এটা আমার কাছে ভালো লাগতেছিল। আমি তো ভিক্ষা করতেছি না, ভিক্ষা তো বড্ড লজ্জার। পেটের ক্ষুধায় কুলাতে না পেরে মা আর মেয়ে ভিক্ষা করতাম আমরা। ওই ভিক্ষা আস্তে আস্তে আমি ছেড়ে দেই, ফুল বিক্রি করা শুরু করি। টাকা জমিয়ে জমিয়ে একটা বস্তিতে রুম নেই, সেটা ১৫০০ টাকা ভাড়া। নিচ দিয়ে পানি যেত আর উপরে ঘর। তবু আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলাম। যেদিন নতুন ঘরে উঠলাম, নিজের জন্য একটা 3 পিস কিনেছিলাম, মেয়ের জন্য একটা ফোরাক আর ছেলের জন্য প্যান্ট আর গেঞ্জি। মনে হচ্ছিল জীবনে নতুন একটা অধ্যায় আমি পা রেখেছি। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। ২টা পাতিল, একটা প্লেট কিনেছিলাম, একটা গ্লাস আর ২টা চামচ। এই নিয়ে আমার জীবনের সংসার আমি শুরু করলাম ছেলে মেয়েদেরকে নিয়ে। ১ বছর পর নিজের হাতে রান্না করে খেলাম। কি যে তৃপ্তি পেয়েছিলাম! আল্লাহর কাছে কান্না করে বলেছিলাম, আল্লাহ তুমি তো আমার কষ্টের দিন রাখোনি। ময়লা ডাস্টবিনে থেকে খাবার উঠে খেয়েছি, আর এখন তো তাও মাথা গোঁজার একটা ঠাঁই হয়েছে। ছেলে মেয়েটাকে বাসায় রেখে আমি সকাল সকাল যেতাম ফুল আনতে। সকাল সকাল গেলে টাটকা টাটকা ফুল পাওয়া যায়। প্রতিদিন ৬০০-৭০০ টাকা করে আমার ফুল বিক্রি হতো। হেঁটে হেঁটে বেড়াতাম পুরা সংসদ ভবনের সামনে দিয়ে। ফুল বিক্রি করে চলছিল ৬ মাস। তারপর ভাবলাম, মেয়েটাকে দিয়ে যদি চুড়ি ফিতা বিক্রি করাই, ছেলেটাকে পাশে বসিয়ে রাখি, তাহলে আমাদের আরেকটু ভালো হবে। একটা কাগজ বিছিয়ে সংসদ ভবনের সামনে মেয়েটাকে চুড়ি ফিতা এগুলো কিনে দেই আর ওকে বসিয়ে রাখি। ও আবার দাম দরও করা শিখে গিয়েছিল। রাস্তায় থাকি তো, বুঝতেই পারছেন, মেয়ে চালাক না হয়ে কি হবে। ওরা বুঝতে পেরেছিল এটাই আমাদের জীবন। আর আমি ভিতরে যে হেঁটে হেঁটে ফুল বিক্রি করতাম। মা মেয়ে এভাবে কাজ করা শুরু করি। আমার মেয়ে খুব ছোটবেলা থেকে দায়িত্ব নিয়েছে কাঁধে। ভিক্ষা করলে একটা টাকা কখনো খেত না, আমার হাতে এনে তুলে দিত। আর এখন তো চুড়ি ফিতা বিক্রি করে। আমার মেয়ে একটা টাকাও ধরে না। অনেকে চুড়ি ফিতা আমার মেয়ের কাছ থেকে কিনতে আসলে বাকি টাকাগুলো নিত না, বলতো আম্মু তুমি রেখে দাও। এইভাবে চলতেছিল আমার আর আমার মেয়ের জীবন। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলা বছর। আমাদের বাড়িতে আমি যাই না ৭ বছর। টাকা নাই, কোথায় থেকে যাব। কিন্তু এবার ৭ বছর পর মেয়ে আর ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে গেলাম। আমার ছেলেও বড় হয়েছে, আমার মেয়েও বড় হয়েছে। যে দেখে আমার মাটার এই দুনিয়ায় নাই, এ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। মার কবরের পাশে যে অঝরে কাঁদলাম। আমার শ্বশুর বাড়িতে গেলাম, শাশুড়িটা মারা গিয়েছে নাকি ৬ মাস হয়েছে। আমার ভাসুর আমাকে জিজ্ঞাসা করলো, তাহলে ভালোই তো আছো, কোথায় থাকো? বললাম ঢাকায়। এত বছর কি করলা, কি কাজ করলা? টাকা পয়সা তো ভালোই হয়েছে মনে হয়, পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে। ওনার কথা শুনে মুখে একটু তাচ্ছিল্যের হাসি আসলো। বললাম, আপনার ভাইয়ের সাথে কি কথা হয়? আরে না, কিভাবে কথা হবে। আমি আর কিছু বললাম না। আমার ছেলে মেয়েটাকে অনেক আদর করলো। যে মানুষটা এক প্লেট ভাত দিতে চায়নি, সে এখন আমার বাচ্চাদেরকে কোলে জড়িয়ে ধরতেছে। বলল দুপুরে খেয়ে তারপর যেও। তার রুমে খেতে ইচ্ছে করতেছিল না, গলা দিয়ে খাবার নামতেছিল না। কিস্তিওয়ালার টাকা না দিতে পেরে যখন কিস্তিওয়ালাকে আমি বলি, আচ্ছা আমাদের জায়গাটা নিয়ে নেন, তারপর কিস্তিওয়ালার কাছ থেকে কম দামে আমার ভাসুর সে জায়গাটা কেনে। সেখানে সে একতলা একটা বাড়ি করেছে।
অথচ এই মানুষটা আমাকে 10টা টাকা দিয়ে সাহায্য করেনি। আমি আমার সন্তানদেরকে নিয়ে ঢাকা শহরে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেয়ে বেঁচেছিলাম। রাস্তায় ঘুমিয়েছি, 15 দিন 20 দিন গোসল করিনি। একটা কাপড় 1 মাস পরেছি। অথচ সেই মানুষটা কিভাবে যেন রাতারাতি বড়লোক হয়ে গেল। কিছু বুঝলাম না। কিছু বুঝতেও আমি চাই না। চলে আসলাম, ভাইয়ের সাথে দেখা করব, তখন ভাইয়ের বাড়িতে আবারও গেলাম। ভাই আসার সময় ভাইয়ের হাতে সেকেন্ড হ্যান্ড একটা বাটন ফোন আমাকে দেয় আর বলে, "ফোনটা নিয়ে যা, মাঝে মাঝে তোর সাথে কথা বলবো। তোর উপরে অনেক অন্যায় করেছি রে বোন, তুই আমাকে মাফ করে দিস।" ভাইকে বললাম, "তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই। তুমি আমাকে কি খাওয়াবা? তুমি তো নিজেই অন্যের বাসায় কামলা দিয়ে খাও।" আমার ভাইয়ের ছেলেরা বড় হয়েছে। আমার ভাইয়ের দিন এখন ঘুরেছে। ছেলেকে নাকি প্রবাস পাঠিয়েছে। এজন্য ভাই এখন ভালো আছে। বলল, "বোন, ঢাকায় যাইস না, এখানেই থাক। এই বাড়িতেই থাক। না হলে আলাদা ঘর করে দেই তোকে।" ভাইয়ের মুখে এমন কথাটা শুনে কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল। তবে এখন আর আমার দরকার নেই। এখন আমি কর্ম শিখেছি। যখন রাস্তায় ছিলাম ঘুমিয়ে, তখন তো আমার কেউ খোঁজ নেয়নি। ময়মনসিংহ থেকে আবারও চলে আসি ঢাকায়। আরো পার হয়ে যায় কয়েকটা বছর। আমার ছেলের যখন 4-5 বছর বয়স, তখন থেকে বাদাম আর ফুল বিক্রি করত। মাকে দেখেছে, বোনকে দেখেছে, ছেলে করবে না? এভাবে করতে করতে ছেলে মেয়েকে নিয়ে দিনগুলো কাটতেছিল আমার। যখন আমার ছেলে 13-14 বছর বয়স হয়, গাড়িতে হেলপারি করতো। হেলপারি করতে করতে গাড়ি চালানো শিখে যায়। আমার ছেলে যখন গাড়ি চালানো শিখে যায়, লাইসেন্সের জন্য গাড়ি চালাতে পারতো না। ছোট ছোট লেগুনাগুলা চালাতো। ভালো টাকায় আমার ছেলে আনতো। তখন আমার মেয়েটা বড় হয়েছে, বাসা থেকে বের হতে দিতাম না। আমার ছেলেও আমাকে বলতো, "মা অনেক কষ্ট করছো, তোমাকে আর কষ্ট করতে হবে না।" কিন্তু ওই যে পুরানো অভ্যেস, রাস্তায় তো আমার এইভাবে জীবনটা পার হয়ে গিয়েছে। আমার মাথায় শুধু একটাই ঘুরতো, যে কোনো মূল্যে আমি একটা ভালো জীবনযাপন করতে চাই আমার বাচ্চাদেরকে নিয়ে। আমি যে কষ্ট করেছি, আমার ছেলে বড় হচ্ছে, সেই কষ্ট যেন না করে। মেয়েটা আমার বড় হয়েছে, তাকে বিয়ে শাদী দিতে হবে। লেখাপড়া তো দুইজনের একজনকেও শিখাতে পারিনি। এইভাবে কেটে যায় আরো কয়েকটা বছর। হঠাৎ করে আমার ভাই আমার ওই বাটন ফোনে ফোন দিয়ে বলে, "নাজমুল তো দেশে ফিরেছে, তোকে খুঁজতেছে।" এই লাইভ স্টোরিটা 4র্থ পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।